তোমার অনুভবগুলো পড়ে ফেলি। আমি আরণ্যিকা। কেমন হবে দুজন অচেনা স্বামী স্ত্রীর একে অপরকে খুঁজে পাবার লড়াই? হ্যাঁ, ঠিক শুনেছেন, অচেনা স্বামী স্ত্রী। শুরু করছি রিত মায়ার প্রেমকথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 11। হৃদের মুখোমুখি জড়সড় অবস্থায় বসে হাফেজ সাহেব। হৃদ খানের মতো মানুষের বারবার মুখোমুখি হওয়া চারটেখানে কথা নয়। যেখানে উনি নিজে অপরাধী, সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান। নামে ধামে পরিচয়ে বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে ওনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিলেন তখন বেশ অপদস্থ হয়েছিল ওনাদের করা কর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয়ে কাটে, এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেদিন রাতে ওনারা ভুল করেছিলেন, হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে। কিন্তু ওনার বাবাও কি করতো? দুজনের অবস্থাই এমন ছিল যে যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলেই ভাবতো তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়েছে আহত হয়ে। যেমন ভুলের জন্য হাফিজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল দুজনের। তিনি মনে করেছিলেন অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানতো তারা কেউ পূর্ব পরিচিত নয়। ওনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাফ চেয়েছিল এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টো ওনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চাই। হয় হৃদ খানের বউ খুঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের বেড়াজালে ফেসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হলো। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই ওনার মেয়েটির। তারপর আবার ওই রাতে দেখা একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করে অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সেই মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না, এতটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না ওনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভিতর মুচড়ে উঠে এলোমেলো চিন্তার ভয়ে। হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন তিনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় চিন্তায় বিগত মাস ধরে বাসায় যায় না, বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলে না, রাজশাহী থাকছে নিজের আমবাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদ খানের বাসায় আসার প্রথম দিনই। কিন্তু চিন্তায় চিন্তায় এখনও নিজের জন্য একটা ফোন কেনা হয়নি ওনার, আর না রেজিস্টার করা সিমটা উঠানো হয়েছে। অফিসের ফোন দিয়ে একটু আধটু কথা বলে বাসায়, ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতন ওনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন, আর সেজন্যই এতটা ভয়ে আছেন। এই নিয়ে যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চাই ওনার কাছে, তাহলে উনি কি উত্তর দিবে? কোথায় থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজেভাবে ফেসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তায় এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ ওনার সামনেই বসে, বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল। টি টেবিলের উপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করছি? করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার, তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব। রক্ষা নেই। নিন এবার কফিটা খান, আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই।
হৃদের হিয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরও জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। শুকনো গলা হাহা করে করল তৃষ্ণার তোপে। তৎক্ষণাৎ তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলল, বুঝলেন হাফেজ সাহেব, বিয়াদব বইয়ের চক্রে ফেসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি আর না শান্তিতে থাকতে পারছি, এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না, প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনিই বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারোর জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল। এত হুলস্থুল করে কেন হৃদ খানের বউকে চাই এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখে কিছু বললেন না হৃদের ভয়ে, শুধু হৃদের কথায় অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বোঝার, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, হৃদের বউয়ের মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হিয়ালিপনা আরও বাড়ল। দায়সারা গলায় বলল, এই জন্য তো বেয়াদব বউকে লাগবে আমার, স্বামীর দায়িত্ব পালন করাবো, বউ পিঠিয়ে সভ্য বানাবো। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জড়সড় অবস্থায় কোনো রকম উত্তর করলো হাফেজ সাহেব। বলল, জি। গুড, তুই সোজা কথায় আসি। আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখেছিলেন সেদিন রাতে, বা কারো নাম শুনেছেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকে সময় নিয়েই চিন্তা করলো সেদিন রাতে মেয়েটির কাছে তার কোনো ফোন দেখেছিল কিনা। ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটি ওনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শুনেনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি। বরং মেয়েটি আমার ও আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও ফোন করতে, খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শোধালো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল, শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে, এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং ধীরে হৃদকে গম্ভীর থেকে আরও গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দিন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি, এই জন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তির ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতেই সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়ে হৃদ গলা উঁচিয়ে হাঁক ছেড়ে আসিফকে ডাকলো। বাহিরেই ছিল আসিফ। হঠাৎই হৃদের হাঁক ছাড়া ডাকাই তৎক্ষণাৎ দৌড়ে আসলো সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিলেন এই বুঝি হৃদ আসিফকে ডাকছে ওনাকে বন্দি করার জন্য, কিন্তু হৃদ তেমন কিছুই করল না। বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে ওনার রেজিস্টার সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা করে তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি সে রাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে কল লিস্টে।
এই জন্য শুধু ওই রাতের কল রেকর্ডটা চাই। তুই সেই রাতে লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্যই বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি। আমি নিজে কল দিব, মনে থাকবে? জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়েছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমনভাবেও কাউকে খোঁজা যায়। সেইটি হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হলো এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সে রাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হলো ওনার। আহা বেচারি, এখনও জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ, এই জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খুঁজে সহজে ছেড়ে দিবে, এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটি সহায় হোক, অন্তত হৃদ খানকে সারা জীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পেছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করল হৃদের অপরিচিত বউয়ের জন্য। সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ডের লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যই হৃদের বাড়িতে ঢুকলো আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হলো তার। তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়। বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটার পর পর কয়েকবার চোখ বুলালো আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ড ডেল লিস্ট বের করলো, সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিস কল, 2টো ছিল পারিবারিক কল, বাকি 2টো আসিফের নাম্বার থেকে দেওয়া হৃদের কল, যেটারই 3 তারিখ সকালবেলা 7টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি 12টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনকে ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এই জন্যই আসিফ সন্দেহভাজক নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে, হৃদ নিজে কল করবে সেই নাম্বারে। আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল করে সকল তথ্য জোগাড় করেছে, ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চিনে না, এটাও শিওর করেছে আসিফ। ভাই, কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকাই হৃদ। তখনই চোখে পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝল না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়ে থাকলো আসিফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, ভাই আপনার কথা মতো এখানে হাফেজ সাহেবের কল রেকর্ড আছে সেদিন রাতের, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্চিত কপালের ভাঁজ শিথিল হলো মুহূর্তেই। বুঝতে পারলো আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করলো, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বোলাতে আসিফ পুনরায় বলে ওঠে, ভাই এখানে টোটাল 20টা নাম্বারের মতন আছে সেদিন রাতের। 4টা হাফিজ সাহেবের অফিস কল ছিল, 2টো পারিবারিক কল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারেই ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টার সময়ে
করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পারেন। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতের ফোনটা তৎক্ষণাৎ হৃদ খানের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়ে যেন হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনের অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকা সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠ। এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলতেই অধৈর্যের নেই কল কেটে দেয় হৃদ। আচ্ছা গাইজ, বলো তো আমার বলাটা কেমন হয়েছে? অনেক সময় কিন্তু আমি মানুষের কল রিসিভ করে এরকম মজা করে থাকি। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তি রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগাই একই নাম্বারে। কিন্তু এবারও সেম কথাটাই বলল ফোনের ওপাশে মেয়েটি। হৃদ মেজাজ হারালো ওরা আগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনে টি টেবিলের উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বিয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে আরও দুটো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বিয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রি রি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল। শেষ আশার আলো নিভে যেতে শেষ ভরসা ছিল এই নাম্বারটা। এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বইয়ের খপ্পরে কেউ পড়ে? উফ, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্যে হৃদকে আরও ব্যাকুল করে তুলেছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তীর্থের মেজাজে উঠে দাঁড়ালো। আসিফকে পাশ ডিঙিয়ে সোজা হয়ে দাঁড়ালো খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্ত শ্বাস ফেলল স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়ালো আসিফের উদ্দেশ্যে, আসিফ, লাস্ট নাম্বারটা সকল ডিটেলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্টার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়ি, ঘরসহ 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্যই মেয়েটি অবধি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই বলে। আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, তা পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন তাহলে আই সোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবেন না আপনি। জান খেয়ে ফেলবো, তারপর নিস্তার দেব না। উফ ভাই, এটা কি ছিল? শেষ হলো হৃদমায়ের প্রেমগাথা উপন্যাসটির 11তম পর্ব। সত্যি জ্যোৎস্না পর্বটা আজকে চেষ্টা করেছি একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু স্লোলি বলেছি আজকে, একটু ইমোশন আবেগ বেশি দিই। তো কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।